প্লাস্টিকের অনন্য বৈশিষ্ট্য মাইক্রো এবং ন্যানো স্কেলে প্লাস্টিকের কণা নতুন ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য অর্জন করে। তারা দীর্ঘ সময়ের জন্য পৃষ্ঠের চার্জ ধরে রাখতে পারে এবং ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্র এবং অন্যান্য অণুর সাথে যোগাযোগ করতে পারে। এই অর্থে মাইক্রো এবং ন্যানো প্লাস্টিক একটি নির্বাচক মণ্ডলীর সাথে তুলনা করা যেতে পারে, এমন একটি উপাদান যা স্থির বিদ্যুৎ জমা করে এবং এটি একটি বর্ধিত সময়ের জন্য ধরে রাখে। তাছাড়া প্লাস্টিকের কণা শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ধরে রাখে না, এটি রিচার্জও করতে পারে। এটি ট্রাইবোইলেকট্রিক প্রভাবের মাধ্যমে ঘটে, অর্থাৎ যখন প্লাস্টিক কাপড়, কোষ এবং তরল সহ অন্যান্য পৃষ্ঠের সংস্পর্শে আসে বা ঘষে। অন্য কথায় প্লাস্টিক কণাগুলি নিজেদেরকে রিচার্জ করতে পারে, তাদের ইলেকট্রোস্ট্যাটিক চার্জ পুনঃস্থাপন করতে পারে। প্লাস্টিকের বৈশিষ্ট্যগুলি অন্যান্য উপকরণগুলির থেকে কিভাবে আলাদা তা বোঝার জন্য আমরা একটি সাধারণ পরীক্ষা পরিচালনা করেছি। এখানে স্বচ্ছ প্লাস্টিকের কাপের ভিতরে আমরা বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি বেশ কয়েকটি বস্তু সাসপেন্ড করেছি। একটি ধাতব সুই, একটি কাঠের ম্যাচস্টিক, একটি তামার তার এবং ম্যাগনেসিয়ামের একটি স্ট্রিপ। এখন যখন একটি প্লাস্টিকের রড কাছাকাছি আনা হয় তখন এই বস্তুগুলি গতিহীন ছিল। আমরা যখন প্লাস্টিকের রডটিকে দেয়ালে ঘষি তখন সব কিছু নাটকীয়ভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ সমস্ত স্থগিত বস্তু দুলতে শুরু করে এবং রডের দিকে সরে যায়। তাহলে এই প্রতিক্রিয়ার কারণ কি? উত্তরটি প্লাস্টিকের পৃষ্ঠে গঠিত ইলেকট্রোস্ট্যাটিক চার্জের মধ্যে রয়েছে। উদাহরণস্বরূপ, একটি কাঠের রড প্লাস্টিকের বিপরীতেই ধরনের চার্জ ধরে রাখতে পারে না। পশম দিয়ে ঘষার পরেও উপাদানটি কোনো নড়াচড়া করেনি। ধাতব কাঁচিগুলির ক্ষেত্রেও একই কথা সত্য, যা উপাদানটি চুম্বককে স্পর্শ না করা পর্যন্ত কোনো প্রভাব দেখায়নি, তখনই ধাতব সুই সাড়া দিল। সুতরাং এই পরীক্ষাটি পরিষ্কারভাবে দেখায় যে কিভাবে উপাদান বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্রের প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। এখন প্লাস্টিক অন্যান্য উপকরণগুলির মধ্যে আলাদা হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি শুধুমাত্র জমা হতে পারে না, কিন্তু দীর্ঘ সময়ের জন্য ইলেকট্রোস্ট্যাটিক চার্জও ধরে রাখতে পারে। এটি কাঠের থেকে আলাদা, যা এর আর্দ্রতার কারণে দ্রুত চার্জ নষ্ট করে দেয় এবং তাই কাছাকাছি অন্যান্য বস্তুর উপর খুব কম প্রভাব ফেলে। এটি একটি অস্তরক উপাদান। অন্যদিকে ধাতুগুলি চার্জ ধরে রাখে না, তবে দ্রুত তাদের পৃষ্ঠ জুড়ে পুনরায় বিতরণ করে। তারা কন্ডাক্টর। চুম্বক এদিকে বৈদ্যুতিক জ্বালানির পরিবর্তে চৌম্বক তৈরি করে এবং এইভাবে একটি চার্জযুক্ত প্লাস্টিক যেভাবে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করতে পারে না, তাই এটি ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত প্লাস্টিককে এত বিপজ্জনক করে তোলে। এটি একটি অদৃশ্য শক্তি যার চারপাশের সবকিছু পরিবর্তন করতে সক্ষম। একবার চার্জ করা হলে প্লাস্টিক এমনকি নিরপেক্ষ কণাকে আকর্ষণ করতে পারে, অনেক প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়াকে ব্যাহত করে। এবং প্লাস্টিক ছোট ছোট টুকরো মাইক্রো এবং ন্যানো প্লাস্টিকগুলিতে ভেঙে যাওয়ার সাথে সাথে এটি তার বৈশিষ্ট্যগুলি হারায় না। প্রকৃতপক্ষে পরিবেশ এবং জীবন্ত প্রাণীর উপর প্লাস্টিকের প্রভাব শুধুমাত্র কণা ছোট হওয়ার সাথে সাথে তীব্র হয়। এটি সেই চার্জ যা প্লাস্টিককে, বিশেষ করে আমাদের গ্রহের সমস্ত জীবনের জন্য বিপজ্জনক করে তোলে। অতএব প্লাস্টিককে নিষ্ক্রিয় বর্জ্য হিসাবে গণ্য করা যায় না। এটি একটি সক্রিয় বৈদ্যুতিক চার্জযুক্ত উপাদান যা বায়ুমণ্ডলীয় কণা থেকে জীবিত কোষ পর্যন্ত পৃথিবীর প্রায় সমস্ত পদার্থের সাথে যোগাযোগ করতে সক্ষম। প্লাস্টিক কণা যত ছোট হবে তত বেশি সক্রিয় হবে এবং এর প্রভাব তত বেশি বিপজ্জনক হবে। আপনি যদি একটি মাইক্রোপ্লাস্টিক কণা দেখেন এবং এর ব্যাস 5 মিলিমিটার হয় এবং আপনি এটিকে একটি ন্যানোপ্লাস্টিক কণাতে ভেঙে দেন, যার আকার 1 মাইক্রোমিটার, আপনি একটি কণা থেকে 125 বিলিয়ন কণা তৈরি করেন, যা মহাবিশ্বে আমাদের গ্যালাক্সির সংখ্যা, এবং এই কণার পৃষ্ঠের 0.5 মিটারের চেয়ে 0.5 মিটার বড়। কণা, তাই এই প্লাস্টিকের কণাগুলির ভাঙন কত বড় সমস্যা এবং এমনকি এবং সর্বদা ছোট কণাগুলির উদাহরণ দেয় এবং এই কণাগুলির সম্ভবত বড় 5 মিলিমিটার কণার থেকে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তাই আপনি কেবল আকার পরিবর্তন করেন না, কিন্তু এছাড়াও পৃষ্ঠ এবং কণার বৈশিষ্ট্য। ন্যানোপ্লাস্টিকের ভরের তুলনায় একটি বিশাল পৃষ্ঠ এলাকা রয়েছে। এটি একটি ফুটবল মাঠের পৃষ্ঠের ক্ষেত্রফল সহ একটি ক্ষুদ্র শস্যের মতো। একে বলা হয় উচ্চ নির্দিষ্ট পৃষ্ঠ এলাকা। পৃষ্ঠটি যত বড় হবে তড়িৎ স্ট্যাটিক চার্জ
জমা এবং ধরে রাখার ক্ষমতা কণার তত বেশি। এবং এটিতে যত বেশি সক্রিয় সাইট রয়েছে তাতে আশেপাশের পরিবেশ থেকে প্রোটিন ধাতব আয়ন, লিপিড এবং অন্যান্য অণু সংযুক্ত হতে পারে। এই ক্ষুদ্র চার্জযুক্ত কণাগুলি কতটা বিপজ্জনক তা বোঝার জন্য আসুন একটি সাধারণ মানসিক পরীক্ষা চালাই। উদাহরণস্বরূপ আমাদের একটি সাধারণ 1.5 ভোল্ট ব্যাটারি আছে। যদি আমরা এটিকে 125 বিলিয়ন ক্ষুদ্র ব্যাটারিতে ভাগ করি এবং ধরুন তাদের প্রত্যেকটির এখনও 1.5 ভোল্টের একই পাওয়ার আউটপুট ছিল, তাদের সামগ্রিক শক্তি 187.5 বিলিয়ন ভোল্টের সমান হবে। ভোল্টেজ কত বড় হয়ে যাবে কল্পনা করুন। প্লাস্টিকের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। যখন প্লাস্টিকের একটি একক খণ্ড 125 বিলিয়ন কণাতে বিভক্ত হয়, প্রতিটি একটি চার্জ বহন করেক্ষণ চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। আজ আমাদের জীবমণ্ডলের লক্ষ লক্ষ টন প্লাস্টিক ক্রমাগত ছোট থেকে ছোট কণাতে ভেঙে যাচ্ছে। প্রতিটিতে একটি ইলেকট্রোস্ট্যাটিক চার্জ রয়েছে যা এটিকে সর্বত্র প্রবেশ করতে দেয়। ফলস্বরূপ বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত প্লাস্টিক কণার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের গ্রহ জুড়ে একটি অতিরিক্ত বৈদ্যুতিক সম্ভাবনা তৈরি হয়। এটি পৃথিবীর শক্তির ভারসাম্য ব্যাহত করার একটি প্রধান কারণ। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, বায়ুমণ্ডলীয় অসামঞ্জস্য বৃদ্ধি, সেই সাথে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধিতে অবদান রাখে। মনে রাখবেন যে সমুদ্র যত উষ্ণ হবে তত বেশি অম্লীয় হবে এবং দ্রুত প্লাস্টিক চার্জযুক্ত মাইক্রো ন্যানোপ্লাস্টিকগুলিতে ভেঙে যাবে। এটি ফলস্বরূপ আমাদের গ্রহের শক্তির বৃহত্তর বিল্ডআপের দিকে নিয়ে যায়। এই সমস্ত প্রক্রিয়াগুলিকে একটি শক্তিশালী চেইন বিক্রিয়ায় প্রশস্ত করে। উপরন্তু কণা যত ছোট হবে তত সহজে এটি মানুষসহ জীবন্ত প্রাণীর সুরক্ষামূলক বাধা ভেদ করে, বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের সূত্রপাত করে এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। আমরা এই সব বিস্তারিতভাবে অন্বেষণ করব। অন্য কথায়, প্লাস্টিকের খণ্ডন এটিকে নিরাপদ করে না। বিপরীতে এটিকে ন্যানো পার্টিকেলগুলিতে রূপান্তরিত করে, যা সহজেই জীবন্ত প্রাণীর মধ্যে প্রবেশ করে। আমরা এখন পর্যন্ত জানি যে মাইক্রোপ্লাস্টিকের তুলনায় ন্যানোপ্লাস্টিক কোষের ঝিল্লির মধ্য দিয়ে যেতে পারে অনেক সহজে। এর মানে হল যে তারা আমাদের রক্ত প্রবাহে যেতে পারে, শুধু আমরা প্রাণীদেরই নয়, এবং সেগুলি নির্দিষ্ট অঙ্গে নিয়ে যেতে পারে, সেখানে জমা করা যেতে পারে, ফিরে ত্যাগ করা কঠিন এবং এই জাতীয় জিনিস। এই কারণেই ন্যানোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকের চেয়ে অনেক বেশি বিপজ্জনক, কারণ এর ইলেকট্রোস্ট্যাটিক চার্জ জমা করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেশি। তাদের বৈদ্যুতিক সদৃশ আচরণ এবং ছোট আকারের কারণে প্লাস্টিকগুলি তাদের কণাগুলিতে থাকে না। তারা চার্জ হয়ে যায় এবং ট্রিলিয়ন মাইক্রো এবং ন্যানো কিলারে রূপান্তরিত হয়। স্রাবের মাধ্যমেই ক্ষুদ্র প্লাস্টিক জীবন্ত টিস্যুর গভীরে প্রবেশ করতে পারে এবং এমনকি তাদের ধ্বংস করতে পারে। আজ এই কণাগুলি সর্বত্র রয়েছে এবং তারা ইতিমধ্যে প্রকৃতির সূক্ষ্ম বৈদ্যুতিক প্রক্রিয়াগুলিতে হস্তক্ষেপ করছে। এখন আমরা প্রায়শই বিদ্যুৎকে কৃত্রিম কিছু মনে করি যা আলোর বাল্ব, ব্যাটারি এবং তারের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে বৈদ্যুতিক আবেগই জীবনের ভাষা, অর্থাৎ তারা সমগ্র জীবজগৎকে কাজ করতে সক্ষম করে। এবং এটি সঠিকভাবে এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলি যা ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি এখন ব্যাহত করছে। প্রকৃতির সর্বজনীন ভাষা। প্রকৃতির সার্বজনীন ভাষা অদৃশ্য, তবুও এটি সমস্ত জীবকে একক সমগ্রের সাথে সংযুক্ত করে। বনাঞ্চলে গাছের শিকড় ছত্রাকের নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, যা মাটির নিচে একটি জটিল এবং আন্তঃসংযুক্ত সিস্টেম তৈরি করে, যাকে বিজ্ঞানীরা কাঠের চওড়া জাল বলে। এই নেটওয়ার্ক শুধুমাত্র জল এবং পুষ্টি বিতরণ করে না, কিন্তু গাছপালাকে তথ্য বিনিময় করতে সক্ষম করে। উদ্ভিদ দুটি প্রধান উপায়ে যোগাযোগ করে: রাসায়নিকভাবে নির্দিষ্ট অণু মুক্ত করে এবং বৈদ্যুতিকভাবে। প্রাণী এবং মানুষের মধ্যে স্নায়ু আবেগের মতো বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে। উদাহরণস্বরূপ, যখন পোকামাকড় আক্রমণ করে একটি গাছ একটি বৈদ্যুতিক সংকেত তৈরি করে যা প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া শুরু করে। এই সংকেত শিকড়ের মাধ্যমে ছত্রাকের নেটওয়ার্কে ভ্রমণ করতে পারে, অন্যান্য গাছে পৌঁছাতে পারে।
সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীদের দ্বারা অনুরূপ প্রভাব শনাক্ত করা হয়েছিল। গাছের জৈব বৈদ্যুতিক সংকেতগুলি সিঙ্ক্রোনাইজ হতে শুরু করে একটি একক আবেগ তৈরি করে। প্রাচীনতম গাছগুলি প্রথমে সাড়া দিয়েছিল যে তারা এই জাতীয় ঘটনাগুলি মনে রেখেছে এবং ছোটদের সতর্ক করছে। বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে গাছপালা তাদের বৃদ্ধি সমন্বয় করতে পারে, অপরকে বিপদ সম্পর্কে সতর্ক করতে পারে, স্ট্রেসের সাথে সম্মিলিতভাবে মানিয়ে নিতে পারে এবং এমনকি ভাগ করা স্মৃতি সঞ্চয় করতে পারে। ঠিক এই সূক্ষ্মভাবে সুরক্ষিত সিস্টেমটি এখন মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা ব্যাহত হচ্ছে। আজ বনগুলি মাইক্রোপ্লাস্টিকের বিশাল আধারে পরিণত হয়েছে। গবেষণা দেখায় যে বন বায়ুমণ্ডল থেকে মাইক্রোপ্লাস্টিক ক্যাপচার করে। যখন বায়ুপ্রবাহ বনের মধ্য দিয়ে যায়, তারা টন মাইক্রোপ্লাস্টিক কণা বহন করে। বন একটি বিশাল ফিল্টার হিসাবে কাজ করে। গাছের ছাউনি এবং পাতা আক্ষরিক অর্থে বাতাস থেকে কণা বের করে। অতীতে এই প্রক্রিয়াটি ধুলো এবং ময়লা থেকে বায়ুমণ্ডলকে শুদ্ধ করতে সাহায্য করেছিল। আজ অবশ্য এই প্রাকৃতিক কণার পাশাপাশি মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকও আটকে যাচ্ছে। ধুলোর বিপরীতে যা জৈব পদার্থের অংশ হয়ে উঠতে পারে, প্লাস্টিক পচে না। এটি পাতায় থাকে, মাটিতে জমা হয় এবং প্রতিদিন বনের বাতাসে টিকে থাকে। কয়েক ডজন মাইক্রোপ্লাস্টিক কণা বনের ছাউনির প্রতিটি বর্গমিটারে বসতি স্থাপন করে। বিজ্ঞানীরা বনের মাটিতে মাইক্রোপ্লাস্টিকের বার্ষিক জমার অনুমান করেছেন এবং দেখিয়েছেন যে এটি ইউরোপে প্লাস্টিক উৎপাদনের মাত্রার সাথে সম্পর্কযুক্ত। অনুমান করে যে বায়ুমণ্ডলীয় পতন প্রাথমিক উৎস তারা উপসংহারে পৌঁছেছে যে প্রতি বর্গমিটারে প্রায় 400,000 মাইক্রোপ্লাস্টিক কণা 70 বছরের সময়কালে বনের মাটিতে জমা হতে পারে। চার্জযুক্ত কণাগুলি জৈব বৈদ্যুতিক সংকেতকে বিকৃত করে এবং বনকে তাদের মানিয়ে নেওয়ার এবং বেঁচে থাকার ক্ষমতা থেকে বঞ্চিত করে। নেতিবাচকভাবে চার্জ করা ন্যানো পার্টিকেলগুলি উদ্ভিদের শিকড়গুলিকে আরও সহজে প্রবেশ করে পুষ্টির শোষণকে ব্যাহত করে। ফলস্বরূপ বৃদ্ধি ধীর হয় এবং শিকড় গঠন প্রতিবন্ধী হয়। উপরন্তু প্লাস্টিকের ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানো পার্টিকেলগুলি পাতায় লেগে থাকে এবং উদ্ভিদের কোষে প্রবেশ করে সালোক সংশ্লেষণকে ব্যাহত করে। তারা ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদ কোষের শক্তি কেন্দ্রপ্রাণী এবং মানুষের কোষে মাইটোকন্ড্রিয়ার অ্যানালগ ক্ষতি করে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের দীর্ঘায়িত এক্সপোজার গাছের অক্সিজেন উৎপাদন করার ক্ষমতা হ্রাস করে। বিশ্বের কিছু বন, যেমন আমাজনের পূর্বাঞ্চলীয় বন, ইতিমধ্যেই অক্সিজেনের চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত করছে। প্রাণী মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক প্রাণীদের মস্তিষ্কে প্রবেশ করতে পারে। ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত প্লাস্টিক কণা মস্তিষ্কের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং স্নায়ু আবেগের সংক্রমণকে ব্যাহত করে। এটি স্নায়ুতন্ত্রের ত্রুটি সৃষ্টি করে, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং গন্ধ হ্রাস থেকে প্রতিবন্ধী মোটর সমন্বয় পর্যন্ত। ফলস্বরূপ প্রাণীরা নেভিগেট করতে, খাবার খুঁজে পেতে, বিপদ এড়াতে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে লড়াই করে। আর সবই তাদের বেঁচে থাকার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয়। এই প্রভাবগুলি মানুষের মধ্যে নিউরোডিজেনারেটিভ রোগের প্রাথমিক লক্ষণগুলিকে প্রতিফলিত করে। প্রকৃতির জন্য বিশ্বব্যাপী তহবিল অনুসারে গত 50 বছরে বিশ্বব্যাপী বন্যপ্রাণীর জনসংখ্যা প্রায় 70% হ্রাস পেয়েছে। লোকেরা, এমনকি যাদের জন্য তারা দায়িত্ব নিয়েছে, তাদের রক্ষা করতে পারে না। গৃহস্থালী পোষা প্রাণীও মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা বিষাক্ত হয়। পোষা প্রাণীর খাবারে পিইটি থাকে, বোতল তৈরিতে ব্যবহৃত একই প্লাস্টিক। তাছাড়া বিড়াল ও কুকুরের টিস্যুতে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। বিজ্ঞানীরা প্রাকৃতিক কারণে মারা যাওয়া 49টি প্রাণী, 24টি বিড়াল এবং 25টি কুকুরের টিস্যুর নমুনা বিশ্লেষণ করেছেন এবং দেখেছেন যে তাদের মধ্যে